নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 3টি ছোট গল্প, পুরনো কথা, একটি দিনের কথা ও বর্ষেলের বিড়ম্বনা। শুরু করছি প্রথম গল্প, পুরনো কথা। বাল্যে সর্বদাই দেখতুম বাবার সঙ্গে ঠাকুরমার ঝগড়া বিবাদ চলেছে। এর কারণ কিছু বুঝতুম না। আমার বয়স তখন 7 বছর। ঠাকুরমা যে বাবার মা এটা অনেক দিনই বুঝেছিলুম, কিন্তু মা ছেলেকে অমনি করে যে দিন নেই রাত নেই বকে, তার কোনো নজির আমার নিজের মায়ের সঙ্গে আমার সম্বন্ধে খুঁজে পাইনি। বুড়ো মানুষেই যে অমনি করে তাও তো নয়, কারণ আমার দিদিমা ছিলেন ঠাকুরমার চেয়েও বেশি বয়সের। দিদিমার মাথার চুল পেকেছিল, ঠাকুরমার মাথার চুল তখনও অনেক কাঁচা। কিন্তু কই, দিদিমা তো আমায় খুব ভালোবাসতেন। কাউকে তো কখনো বকতে শুনিনি তার মুখে। তবে কেন ঠাকুরমা এরকম করেন আমার বাবাকে? মাঝে মাঝে এ কথা ভেবেছি, কিন্তু 7 বছরের ছেলে ভেবে কিছু ঠিক করতে পারতুম না, বা বেশিক্ষণ এসব কথা আমার মনে দাঁড়াতও না। দিদিমার কাছে আমি অনেক সময় থাকতুম। তার বাড়ি আমাদের গ্রাম থেকে নৌকায় যেতে হয়। অনেকখানি সময় লাগতো সেখানে পৌঁছতে। সকালে খেয়ে বার হলে সেখানে পৌঁছাবার আগে রোদ রাঙা হয়ে আসতো। বাদুড়ের দল ডানা ঝটপট করে আকাশ দিয়ে উড়ে বাসায় যেত। নদীর জলে নৌকার ধারে ভুসভুস করে শুশুকেরা ডিগবাজি খেয়ে ডুব দিত। এসব অনেক ছেলেবেলাকার কথা। তখন আমরা থাকতাম আমাদের দেশের বাড়িতে। সেখান থেকে অনেক দিন আমরা চলে এসেছিলাম, আর কখনো যাইনি। দেশে এখন আর আমাদের বাড়ি ঘর নেই। ম্যালেরিয়ায় জনহীন শ্রীহীন হয়ে গিয়েছে শুনেছি। বহুদিন কলকাতার বাসিন্দা। এখন সেসব জায়গায় যেতে ভয় করে, বিশেষ করে এখন যখন বয়স হয়েছে। সাবধানে থাকাই ভালো। দেশের বাড়ির সঙ্গে মায়ের স্মৃতি জড়ানো। যখনই দেশের বাড়ির ডালিম গাছটা, তার পাশে লম্বা পেঁপে গাছটা, তার পাশে পুরনো পাতকুয়ো ও গোয়াল ঘরটার ছবি মনে আসে, সঙ্গে সঙ্গে অমনি মনে আসে আমার মায়ের খুব অস্পষ্ট একটি ছবি। ওদের সঙ্গে মা যেন জড়ানো আছেন। কি ভালোই বাসতুম মাকে। জীবনে অত ভালো কাউকে বাসিনি, বাসতে পারবও না। মায়ের সম্বন্ধে আমার অতি শৈশবকালের যে ছবিটি জাগে, তাতেও দেখি ঠাকুরমা মাকে অনেক কষ্ট দিতেন। মাকে শক্ত কথা বলতেন অকারণে। ছেলে মানুষ হলেও আমি তা বুঝতুম। বুদ্ধি দিয়ে না বুঝলেও শিশুর ইনস্টিংক্ট দিয়ে বুঝতুম। তার একটা মস্ত কারণ মার প্রতি ছিল আমার গভীর দরদ ও সহানুভূতি। একই রক্ত, একই মাংস আমার গায়ে। আমার চেয়ে মায়ের দুঃখ বুঝবে কে? একদিনের কথা আমার মনে হয় অস্পষ্ট একখানা ছবির মতো। আমাদের বাড়ির সদর দরজার সামনে কিছু দূরে আর একজন কাদের বাড়ি ছিল। একটা খুব বড় ঝাঁকড়া লিচু গাছ ছিল তাদের বাড়ির বাইরের উঠানে। বিকেলবেলাটায় আমিও আরও অনেক ছেলে লিচুতলায় খেলছিলুম। এমন সময়ে আমাদের বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে মা ডাক দিলেন, ভানু, খাবার খাবি আয়। খেলা ফেলে ছুটে গেলুম খেতে। সদর দরজার ফ্রেমে মার ছবিটা আজও বেশ মনে হয়। দুদিকের কাঠে হাত দিয়ে দাঁড়িয়েছেন, পরনে সাদা শাড়ি, মুখে হাসি। দরজার কবাট জোড়া সেকেলে ধরনের মোটা পেরেকের গুল বসানো। পাশেই ছোট একটি চালাঘরে খড় বিচালি থাকত। মা খেতে দিলেন মুড়ি মেখে। বেতের ছোট্ট ধামিতে মুড়ি নিয়ে খেতে বসেছি। এমন সময় নদীর ঘাট থেকে ঠাকুরমা ফিরলেন জল নিয়ে, এবং আমার হাতে মুড়ির ধামি দেখেই মাকে বকুনি ও গালাগালি শুরু করলেন। ঠিক কথাগুলো মনে নেই, কিন্তু তার মোট মর্ম এই যে বাড়িতে ওবেলা পুরুত ঠাকুরের নিমন্ত্রণ ছিল একাদশী বলে।
তিনি রুটি খেয়েছিলেন। তার পাতে রুটি তরকারি রয়েছে। সেই পাতের রুটি তরকারি আমার জন্যেই ঢাকা দিয়ে রেখে দিয়েছেন ঠাকুরমা। ঘাট থেকে আসতেও এমন কিছু দেরি হবে না। তখন এরই মধ্যে মুড়ির ঘরা পেরে ছেলেকে সোহাগ করে মুড়ি খেতে দেওয়ার মানে কি? আমায় বললেন, রাখো মুড়ি, 5-6খানা রুটি পড়ে রয়েছে পাতে, ওগুলো উঠবে কি করে? পরের পাতের ঘাটা জিনিস খেতে আমার ঘেন্না হয়, কিন্তু ঠাকুরমার ভয়ে কিছু বলতে পারলুম না। ঠাকুরমা ঢাকা খুলে পাতের খাবার আমায় খেতে দিলেন। খাবার সময়েই আমার কান্না এলো মায়ের কথা ভেবে। মিথ্যে মিথ্যে ঠাকুরমা আমাকে বকলেন কেন? মা হয়তো জানতো না পাতের খাবার ঢাকা আছে। ভাবলুম মায়ের প্রতি এমন একটা কিছু দেখাবো যাতে মায়ের মনের কষ্ট দূর হয়। কিন্তু 4 বছর তখন আমার বয়স। না পারি কথা গুছিয়ে বলতে, না পারি কিছু বোঝাতে। হয়তো খুব শক্ত করে মায়ের গলা জড়িয়ে রাত্রে শুয়েছিলুম। এছাড়া সহানুভূতি দেখানোর অন্য কোনো উপায় আমার জানা ছিল না সে বয়সে। মধ্যে কিছুদিনের কথা আমার তত মনে পড়ে না। আমার যখন মায়ের কথা মনে পড়ে তখন মার খুব অসুখ। কি অসুখ জানতুম না তখন। নিচের একটা ঘরে মা থাকতেন। আমাকে মার কাছে যেতে সবাই বারণ করে দিয়েছিল, কিন্তু আমাকে ধরে রাখা সোজা কথা নয়। ফাঁক পেলেই আমি মার ঘরে ঢুকতুম। খানিকক্ষণ ধরে মার সঙ্গে কিসব কথা কইতুম। তারপর সন্ধান পেয়ে ওরা এসে ধরে নিয়ে যেত। ঠাকুরমার কাছে বকুনি খেতে হতো ও ঘরে যাওয়ার জন্যে। এরকম চলল 2-10 দিন নয়, অনেক অনেক দিন। কতদিন তা আমার জানবার বয়স হয়নি। মোটের ওপর অনেক দিন। এখন মনে হয় 7-8 মাসের কম নয়। একদিন শুনলুম মায়ের অসুখ নিয়ে বাবার সঙ্গে ঠাকুরমার ঝগড়া হচ্ছে। ঠাকুরমা বলছেন, আর ওর পেছনে পয়সা খরচ করে কি হবে? আমার ছেলেমেয়েগুলো কি পথে দাঁড়াবে? সংসারের টাকা দিয়ে দামি দামি ওষুধ এলো কত এই কমাসে, তাতে কিছু যখন হলো না তখন আর আমি বেশি টাকা খরচ করতে দেব না। বাবা বলছেন, তা বলে একটা মানুষ বিনা চিকিৎসায় মরবে চোখের সামনে? ঠাকুরমা বললেন, চিকিৎসে কম হয়নি কিছু, এখনো তো চিকিৎসার ত্রুটি নেই, কিন্তু আর আমি তোমায় টাকা দেবো না। যে বাঁচবে না তার পেছনে আর কেন টাকা খরচ? সেদিন বুঝলুম মার অসুখ খুব গুরুতর। মন খুব খারাপ হয়ে গেল। সমস্ত বাড়ির মধ্যে আমার মন টানে কেবল মায়ের ঘরে। যখন মন খারাপ হয় মার কাছে গেলে সব দুঃখ চলে যায়, কিন্তু সেখানে যখন তখন যাবার জো নেই। লুকিয়ে যেতে হবে, নইলে ঠাকুরমাকে পিসিমা বলে দেবেন। ছোট পিসিমা আমায় কোলে করে পুকুর ধারে নিয়ে যাবে চলে। ওদের সঙ্গে আমি তো জোরে পারি না। পুকুর ধারে বড় চাপা ফুলের গাছ আছে। তার তলায় ছোট পিসিমা আমায় নিয়ে গিয়ে বলতো, ওরকম যেও না যখন তখন ও ঘরে, যেতে নেই, এখানে বসো। মা ভিন্ন, সংসারটা আমার কাছে ফাঁকা। মা ছাড়া আর কিছু বুঝি না, আর কাউকে ভালো লাগে না, কেবল দিদিমা ছাড়া। দিদিমা নিতান্ত গরিব। আমার মা তার একমাত্র মেয়ে। মাঝে মাঝে তিনি যখন এসে আমাদের বাড়ি থাকতেন, রান্নাঘরের কাজকর্ম নিয়ে তাকে ব্যস্ত থাকতে হতো সদা সর্বদা। তিনি যেন এসে হতেন আমাদের বাড়ির রাঁধুনি। মায়ের অসুখের সময় তিনি এসেছিলেন, এবং রোগীর সেবা করবার জন্য তিনি ছাড়া আর লোক ছিল না। মায়ের খাওয়ার আলাদা একখানা থালা, গেলাস ও বাটি ছিল। দিদিমা থালা বাটি রান্নাঘরের দাওয়ায় পেতে দাঁড়িয়ে থাকতেন মায়ের ভাতের জন্যে। মায়ের ঘরে থাকতেন বলেই বোধ হয় ইদানিং তাকেও আমাদের ঘরে দরে উঠতে দেওয়া হতো না। মায়ের ঘরে দিদিমা যা কিছু করবার সব করতেন, এই জন্যে তাকে কেউ ছুতো না। তিনি ভাত খেতেন রান্নাঘরের দাওয়ায় বসে, নয়তো উঠানের পেয়ারা তলায় বসে। তিনি থাকতেন এ বাড়িতে চোর হয়ে। মায়ের অসুখের কি ওষুধপত্র নিয়ে কথা বলতে যেতে ঠাকুরমার কাছে তাকে কতবার বকুনি খেতে হয়েছে। ঠাকুরমা বলতেন, অত যদি দরদ মেয়ের ওপর, নিজের বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসাপত্র করাও গে। জামাইকে তো দিন রাত জপাচ্ছ, হুগলি থেকে ডাক্তার আনতে পয়সা দেবে কে? তোমার কি? একটা মোটে মেয়ে সস্তায় ঝেড়ে ফেলে দিয়েছ,
আমার এখনো আইবুড়ো মেয়ে ঘরে, তোমার মেয়ের জন্যে তাকে তো আমি জলে ভাসিয়ে দিতে পারি না। যে কটা টাকা আছে তা এখন তুলে রেখে দিতে হবে ওর ঘর বর দেখে দিতে। দিদিমাকে কতদিন পুকুর ঘাটের চাপাতলায় বসে একা হাপুস নয়নে কাঁদতে দেখেছি। এরকম কতদিন যে কাটল, কতদিন যে মায়ের ঘরে যেতে পারলুম না। মা দিন দিন যেন বিছানার সঙ্গে মিশে যেতে লাগলেন। মায়ের ঘরের দৌড় সর্বদাই বন্ধ। আমি জানলা দিয়ে উকি মেরে দেখতুম মা একা ঘরের মধ্যে বিছানায় অঘোর হয়ে অচৈতন্য হয়ে শুয়ে। দিদিমা হয়তো মায়ের ছাড়া কাপড় নিয়ে কাচতে গিয়েছেন। আমি আস্তে আস্তে ডাকতুম, ও মা, মা। তারপর দৌড় ঠেলে ঘরে ঢোকার চেষ্টা করতুম। অমনি ছোট পিসিমা কোথা থেকে এসে আমায় ছো মেরে ফিরিয়ে নিয়ে যেতেন। বাবা, কি দস্যি ছেলে! এক দণ্ড যদি চোখের আর করবার জো আছে, ঘুরছেন সর্বদা মার কাছে যাবার জন্যে। বারণ করে দিয়েছি না তোমায়? ঠাকুরমা চেঁচিয়ে বলে উঠতেন, দে আচ্ছা করে দুঘা কষিয়ে, পরের হোলা ঘায়ে বন পানে ধায়, যতই করো, ছেলের সর্বদাই মা, মা আর মা। বড় পিসিমা মাকে সত্যিকার ভালোবাসতেন। তার বিয়ে হয়েছিল এই গায়ে। পিসেমশার অবস্থা বোধহয় ভালো ছিল না। বড় পিসিমাকে ভালো কাপড় চোপড় পরতে দেখিনি কোনোদিন। ঠাকুরমার সঙ্গেও বোধহয় তার তেমন ভাব ছিল না। তিনি কিন্তু মাঝে মাঝে এসে মায়ের কাছে বসে থাকতেন। দিদিমা বাদে তিনি আর বাবা ছাড়া মায়ের ঘরে আর কেউ ঢুকত না। বাবার কোনো কথা বলবার জো ছিল না। মায়ের অসুখের সম্বন্ধে কিছু বললেই ঠাকুরমার সঙ্গে ঝগড়া বেঁধে যেত। একদিন সকালে উঠেই শুনলুম ঠাকুরমাতে আর বাবাতে তুমুল তর্ক চলছে। ঠাকুরমা বলছেন, চান্দ্রায়ণ প্রাচীত্তির না করলে আমার বাড়িতে অকল্যাণ হবে। তোমার বউ তো একা নয়, আমার আরও লোকজন নিয়ে ঘরকন্যা করতে হয়। পুরুষ ঠাকুর বলে গিয়েছেন প্রাচীত্তির করাতে হবে এই একাদশীর দিন। বাবা বলছেন, বলো কি মা, ও কালো বলেছে। হ্যাঁ গো, আমি বাঁচব তো? আমি বলেছি, কেন বাঁচবে না? এবার ডাক্তার বলেছে সেরে উঠবে। চান্দ্রায়ণের নাম শুনলেই ও ভয়ে খুন হয়ে যাবে। যার এখনো এত বাঁচবার ইচ্ছে, তাকে কি করে প্রাচিত্তির করানো যায় মা? ও তাহলে ভয়ে মরে যাবে। ঠাকুরমা বললেন, আর এমনি যেন বাঁচবে, দুদিন আগে আর দুদিন পাছে। তোর লজ্জা করে না বউয়ের কথা বলতে আমার সামনে? মুখের লাগাম আলগা করে দিয়েছ যে একেবারে। এক করার মুরদ নেই, আবার কথাবার্তা শোনো গুণধর ছেলের। সোজা কথা বলে দিচ্ছি, প্রাচিত্তির না হলে ওই রোগের মরা কেউ বার করতে আসবে না ঘর থেকে। বাবা বললেন, চুপ চুপ, শুনতে পাবে ও ঘর থেকে। আচ্ছা মা, তোমার কি একটুও দয়া হয় না? ও মরণের ভয়ে কালি হয়ে যাচ্ছে, দুবেলায় একে ওকে বলছে আমি বাঁচব তো, আর তুমি কি বলে ওর কানের কাছে? এর উত্তরে ঠাকুরমা চিৎকার করে বিপরীত কাণ্ড বাঁধিয়ে তুললেন। যাই হোক, বাবার কোনো কথা বোধহয় খাটল না। কারণ একদিন মায়ের ঘরে কি সব পুজো আর্চার জোগাড় হলো। পুরুষ ঠাকুর এলেন ও পাড়া থেকে। তিনি কালীর বাবা, আমি তাকে চিনি। কালী আমাদের সঙ্গে খিড়কি বাগানে কত খেলা করেছে। ভারী ছুটতে পারে, তার সঙ্গে ছুটে কেউ পারি না আমরা। সে এখন এখানে নেই, তার মামার বাড়িতে গিয়েছে। বড় পিসিমা বলছিলেন হরি গয়লানির কাছে, সে আমাদের দুধ যোগান দেয়। আহা, বলছি পুরুত আসছেন, তোমার একটা সস্তেন করাতে হবে কি না? বইয়ের মুখ ভয়ে এতটুকু হয়ে গিয়েছে। বলছে, কেন ঠাকুরজি, তবে কি আমি বাঁচব না? তখন আবার বোঝাই, বলি, তা কেন? সস্তেন করলে তোমার অসুখ সারবে, ভয় কি? আহা, ছেলে মানুষ, এই সবে 22 বছরে পা দিয়েছে। ওর এখনো কত সাত জীবনে, বাঁচবার কি ইচ্ছে পোড়া কপালের। দিন 10-12 পরের কথা। পাশেই এপাড়ায় সন্তুদের বাড়ি। সন্তুর দাদা বিয়ে করে নতুন বউ এনেছে। তাদের বাড়িতে সবাই গিয়েছে বউ দেখতে। খুব বাজি বাজনা করে বিয়ে করতে গিয়েছিল সন্তুর দাদা। এক একটা হাওয়াইবাজি যেন গিয়ে একেবারে আকাশে ঠেকে। বাড়ির সবাই গিয়েছে, দিদিমা যাননি। রাত জাগেন বলে তিনি ও বারান্দায় আঁচল পেতে ঘুমোচ্ছেন। আমি চুপি চুপি মায়ের ঘরে ঢুকে মায়ের কাছে গিয়ে বসলুম।
মায়ের কাছে আসবার লোভেই বউ দেখতে যায়নি, বাগানে গিয়ে লুকিয়েছিলুম। নইলে ছোট পিসিমা অনেক ডাকাডাকি করেছিল। মা বেশি কথা বলতে পারেন না। আমি চুপ করে মায়ের বিছানায় শিয়রের পাশটিতে বসে আছি। বেলা বেশি নেই। পুকুরধারের চাপা গাছে রোদ রাঙা হয়ে এসেছে। খানিকটা পরে মা বললেন, খোকা, আমি যদি মরে যাই তুই কি করবি? আমি কিছু বললুম না, চুপ করে রইলুম। আমার মনে একটা অদ্ভুত ধরনের বিষাদ। আর কখনো এ ধরনের ভাব আমার মনে হয়নি। ভয়ানক মন কেমন করছে কার জন্যে যে বুঝতেও পারি না। মা যেন আপন মনেই বলছিলেন, খোকা, তোকে যে কার কাছে রেখে যাব সেই হয়েছে আমার ভাবনা। কেই বা তোকে বুঝবে? হঠাৎ মা তার হাতের আংটিটা খুলে আমায় দিয়ে বললেন, যা, এটা লুকিয়ে রেখে দিকে যা, ওরা তোকে কিচ্ছু দেবে না। এটা দিয়ে কিছু মিষ্টি টিষ্টি কিনে খাস। তুই ভালোবাসিস পক্কান্ন মেঠাই, তাই খাস, কাউকে দেখাসনি। এই সেই আংটি আমার হাতে এখনো রয়েছে। আমার বন্ধু চুপ করল। আবার চোখে জল এলো। বহুকাল আগেকার এক রোগজীর্ণ তরুণী মায়ের ছবি মনে এলো। অসহায় বন্ধুহীন সংসারে যার একমাত্র অবলম্বন ছিল 6 বছরের ছেলেটি আর দুর্ভাগা স্বামী। আমার বন্ধু এখন খুব বড় লোক, অনেকগুলো কয়লার খনির মালিক। তার সার্কুলার রোডের বাড়িতে বসে চা পানের পরে সন্ধ্যাবেলা আমরা কথা বলছিলাম। তারপরে তিনি ওপরের গল্পটা বললেন। খানিকটা চুপ করে থেকে আমি বললুম, তারপর কি হলো? রাত্রে কি হয়েছিল আর জানি না। ওরা এসে পড়বার পরে আমি ঘর থেকে পালিয়ে গিয়েছিলাম। তারপর ঘুমিয়ে পড়ি। ভোরে উঠে মাকে আর দেখিনি। আমার ছেলেবেলাকার মা রাত্রের মধ্যেই অদৃশ্য হয়ে গেলেন। এরকম সন্ধ্যায় আবার সেই কতকাল আগের কথা, সেই সন্ধ্যাটি আমার মনে আসে। এখন শুনবেন দ্বিতীয় গল্প, একটি দিনের কথা। একটি মাত্র দিনের কয়েক ঘন্টার ব্যাপার বটে, কিন্তু তার পেছনে সামান্য একটু ইতিহাস আছে। সেটা না বললে ব্যাপারটা তার সমস্ত নিষ্ঠুরতা ও নীচতা নিয়ে প্রকাশ হবে না, তাই একটু আগে থেকেই বলি। একবার কলকাতা থেকে অনেক দূর একটা পাড়া গায়ে আমার এক বন্ধুর ভ্রাতার জন্যে মেয়ে দেখতে যাই। যাদের জন্যে মেয়ে দেখতে যাওয়া, তারা এসে আমায় বড় ধরাধরি করলেন যে আমায় তাদের সঙ্গে যেতে হবে, কারণ ওই গ্রামে আমার এক আত্মীয়ের বাড়ি থাকায় সেখানকার অনেকেই আমার পরিচিত এবং আমি নিজে বার কতক সে গায়ে গিয়েছি, এ খবর তারা জানতেন। অগত্যা তাদের সঙ্গে যেতে হলো। জায়গাটা নিতান্তই পাড়াগা। আমি সেখানে এর আগে 2-1 বার গেলেও আমার সেই আত্মীয়ের পাড়াটি ছাড়া অন্য অন্য পাড়ার লোকদের ভালো চিনি নে, বিশেষ কারো নামও জানি নে। যাদের বাড়িতে মেয়ে দেখার কথা তারা এই অপরিচিত দলের লোক। প্রকৃতপক্ষে এই উপলক্ষেই তাদের সঙ্গে আমার প্রথম আলাপ হলো এবং তাদের বাড়িতে এই আমি প্রথম গেলুম। মেয়ের বাপের নাম গোপাল চক্রবর্তী, বয়স 60-এর কাছাকাছি। আগে কি একটা ভালো চাকুরি করতেন, এখন চোখের অসুখ হওয়াতে বাড়ি ছেড়ে কোথাও নড়তে পারেন না। ছেলেরা সব বড় বড়, মেয়েটি ছোট। ভদ্রলোকের অবস্থা সচরাচর পাড়াগাঁয়ের মধ্যবিত্ত শ্রেণীর গৃহস্থের যেমনি হয়ে থাকে তেমনি। বাইরে একখানা খড়ের চণ্ডী মণ্ডপ, একটা পুরানো কোঠা বাড়ি, উঠানের একধারে বাঁশের বেড়ার মধ্যে গোটা কতক জবা ফুলের গাছ, নারিকেলের চারা, কুমড়োর মাচা ইত্যাদি। একপাশে গোয়াল ও কাঠকুটো রাখবার আরেকখানা ছোট চালা। গোপাল চক্রবর্তী আমাদের যত্ন আদর করলেন খুব। চা খাওয়ালেন, জলযোগ করালেন, মেয়ে দেখানোও হলো। মামুলি প্রশ্নাদি জিজ্ঞেস করা ও মেয়ের তৈরি মামুলি পশমের আসন, হাঁস, তুলোর বেড়াল ও মাছের আশের কাজ ইত্যাদি দেখা শেষ হয়ে যাওয়ার পরে
আমরা উঠবার উদ্যোগ করলাম। কথায় কথায় আমাদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, এই কি আপনার বড় মেয়ে? গোপাল চক্রবর্তী বললেন, না, এটি আমার দ্বিতীয় কন্যা। আমি বললুম, বড় মেয়েটির কোথায় বিয়ে দিয়েছেন চক্রবর্তী মশাই? না, তার এখনো বিবাহ হয়নি। মনে একটা খটকাও লাগলো। এই মেয়েটির বয়স 15-র কম নয়। বড় মেয়েটির বয়স সুতরাং কম হলেও 17। অত বড় আইবুড়ো দিদি ঘরে থাকতে তার ছোট বোনের বিয়ের আয়োজন উদ্যোগ। তবে কি বড় মেয়েটি কানাখোরা বা ওই রকম কিছু? গোপাল চক্রবর্তী তখনই আমাদের সন্দেহ দূর করলেন। তার বড় মেয়েটির এক জায়গায় সম্বন্ধ হয়েছে। পাত্রের বাড়ি আছে কলকাতায় হাতিবাগানে। পাত্র মার্চেন্ট অফিসে চাকুরি করে। চক্রবর্তী মশাইয়ের ইচ্ছে শ্রাবণ মাসের মধ্যে 2 মেয়ের বিয়ে দিয়ে তিনি আপাতত নিশ্চিন্ত হন। আমরা বিদায় নিলাম। ওদের বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর এসে বাঁধারে একটা পুকুর। গ্রামের একটি ভদ্রলোক আমাদের এগিয়ে দিতে আসছিলেন। তিনি হঠাৎ পুকুরের বাঁধা ঘাটের দিকে আঙুল তুলে দেখিয়ে বললেন, ওই যে মেয়েটি দাঁড়িয়ে আছে, ওই হলো গোপাল কাকার বড় মেয়ে রানী, যার কথা হচ্ছিল। কি ক্ষণে না জানি মেয়েটিকে যে দেখলুম। কত ছবি চোখের সামনে দিনরাত আসে যায়। ঢেউয়ের মাথায় ফেনার ফুলের মতো তখন বেশ দেখায়। তারপর কোথায় যায় মিলিয়ে তলিয়ে, কোনো চিহ্নও রেখে যায় না। লক্ষ অখ্যাত ছবির মধ্যে একটি কি করে যে মনের মধ্যে সেদিন স্থায়ী দাগ রেখে গেল। চেয়ে দেখি একটি 16-17 বছরের মেয়ে পুকুর ঘাটে জলের ধারে দাঁড়িয়ে আছে। বোধহয় নাইতে এসে এখনো জলে নামেনি। মোটামুটি সুশ্রীমন্দ নয়, গায়ের রংটিও ফর্সা, স্বাস্থ্যবতী বটে। বা হাতে একটা সাবানের পাত্র, একখানা রাঙা গামছা 2টি আঙুল দিয়ে ধরে খেলার ছলে জলে ফেলে দিচ্ছে। কিছু না, অত্যন্ত সাধারণ ব্যাপার। অথচ আজও যখন ছবিটা কাজের ফাঁকে হঠাৎ মনে এসে পড়ে, যাক, ওসব কথা পরে বলবো। আমাদের মধ্যে একজন বললেন, মেয়েটি তো বেশ দেখতে, এই মেয়েটির সঙ্গে সম্বন্ধ হলে খুব ভালো হতো। যে মেয়েটি দেখা গেল তার চেয়ে এটি সত্যিই অনেক ভালো। তারপর আমরা গ্রামের বাইরে মাঠে এসে পড়লুম। আমাদের সঙ্গের লোকটিও ফিরে গেলেন। ওদের ব্যাপার আমি এই পর্যন্ত জানি। আমার বন্ধুর ভাইয়ের সেখানে বিয়ে হয়নি, একথা আমি পরে অবশ্যই শুনেছিলাম। কেন হয়নি সে খবর রাখবার আবশ্যক বিবেচনা করিনি। তবে শুনেছিলাম নাকি দেনা পাওনা নিয়ে কি একটা গোলযোগী সম্বন্ধ ভেঙে যাওয়ার কারণ। এরপরে বছরখানেক কেটে গিয়েছে। একদিন সকালে আমার বাসায় জন কয়েক ছোকরা এসে হাজির হলো। তাদের সকলের বাড়ি ওই গ্রামে। তাদের মধ্যে আমার আত্মীয়টির এক ভাইও আছে। সকলেই খুব ব্যস্ত সমস্ত। আমায় বললে, শিগগির দিন তৈরি হয়ে চলুন, আমাদের সঙ্গে যেতে হবে। কি ব্যাপার, হয়েছে কি? সকলেই সমস্বরে বললে, পথে বেরিয়ে শুনবেন, এখন বেরিয়ে পড়ুন চট করে, শ্মশানে যেতে হবে, কাশী মিত্রের ঘাটে। খুব বিস্মিত হলাম। কে মারা গিয়েছে, ব্যাপার কি? আমার আত্মীয়ের ছেলেটি বললে, গোপাল কাকার মেয়ের রানীর স্বামী আজ মারা গিয়েছে। এখানে বিয়ে হয়েছিল হাতিবাগানে। বিয়ের পর 3 মাস এখনো পড়েনি। আরেকটি ছেলে বললে, তার চেয়েও বিপদ, রানীর দেওর আর শাশুড়ির ব্যবহার ভয়ানক খারাপ। তারা কেউ শ্মশানে যাবে না, মুখাগ্নি করতে হবে রানীকেই। দেওর এখন চেষ্টায় আছে নগদ টাকা গহনা সরাবে, দাদার বউকে ফাঁকি দেবে। সে ভয়ানক ব্যাপার, চলুন না, গিয়ে শুনবেন সব। আমরা কি জানতাম কিছু? আজ সকালে রানীর সেজদা ললিত আমাদের মেসে এসে খবর দিলে যে একা সে কিছু করতে পারছে না। আমরা তো গায়ের একদল ছেলে মেসে আছি। বললুম, আমরা থাকতে ভয় কি, চলো যাই। ললিতকে তো ওরা বাড়ি ঢুকতেই দেয় না, দেওরটা এমনই করেছিল। কাশী মিত্রের ঘাটে পৌঁছে দেখি রাস্তার দিকের পাঁচিলের এক কোণে একটা খাট নামানো, তাতে চাদর ঢাকা একটি মৃতদেহ। খাটের পাশে সেই মেয়েটি বসে আছে, যাকে সেবার ওদের গায়ের পথের ধারে পুকুর ঘাটে নাইতে নামতে দেখেছিলুম সাবানের বাক্স হাতে। ওর পরনে রাঙা পাড় শাড়ি, মাথার চুলগুলো রুক্ষ ও অগোছালো, চোখে মুখে একটি দিশেহারার ভাব,
যেন সে বুঝতে পারছে না যে কি হচ্ছে বা কেন সে এখানে এসেছে। কিন্তু তার চোখে জল দেখলাম না। সেও যেন একজন এই ব্যাপারের নিষ্পৃহ উদাসীন দর্শক, আরও 5 জন বাইরের লোকের মতো। এই রকম ভাবটা তার মুখে। খাটখানা এবং মেয়েটির চারিধারে ঘিরে কতকগুলি ছোকরা। আমায় দেখে ওদের মধ্যে একজন বলে উঠল, এই যে এসেছেন, আপনাকে আনতেই বলে দিলুম আমরা। আমরা তো সব ছেলে ছোকরা। একজন আপনাদের মতো লোক উপস্থিত না থাকলে আমরা ভরসা পাইনি। আর একটি ছোকরা বললে, দেখুন, এমন চামার রানীর দেওরটা ভাই মরে পড়ে আছে, সে সিন্দুক বাক্স সামলাতে ব্যস্ত। রানীর তো দুর্দশা যে কি করেছে এই কদিন, এর দাদা না থাকলে বোধহয় ওকেও ওই সঙ্গে মেরে ফেলতো। টাকার ভাগ, বাড়ির ভাগ ওকে দিতে হবে, এই আফসোসে মার ছেলে মরে যাচ্ছে। সে যদি দেখতেন কাণ্ডটা। আপনি যদি বলেন আমরা চিতায় চড়িয়ে দিই মরা। দেখুন, মুখাগ্নি করতে পর্যন্ত এলো না ভাই। এই ছোট মেয়েটাকে দিয়ে সব কাজ করাতে হবে। সঙ্গে অন্য একটি মেয়ে মানুষ পর্যন্ত নেই। ওর শাশুড়িকে কত করে বললাম, এলো না। মৃতদেহ চিতায় তুলে দিতে পরামর্শ দিলাম। রানীর দাদা তার হাত ধরে তাকে দিয়ে মুখাগ্নি করালে। মুখাগ্নি নিষ্পন্ন হয়ে গেলে তার দাদা তাকে একপাশে বসালে। দু একটি কথায় নিচু স্বরে বোনকে কি বলছিল, বোধহয় সান্ত্বনাসূচক কথা। এমন সময় একটি কাণ্ড ঘটল। কোথা থেকে 3 জন লোক এসে উপস্থিত হলো। একজনের বয়স 23-24, বৃষ কাষ্ঠের মতো শুকনো চেহারা, মাথায় লম্বা লম্বা চুল, সামনে পেছনে ঘাড়ের দিকে চাচা। শখের থিয়েটার দলে ফুলুট বাজায়। চেহারাখানা এমনই ধরনের। বাকি 2 জন বেশি বয়সের লোক, কিন্তু তাদের মুখ দেখলে মনে হয় ওদের বংশে 3 পুরুষের মধ্যে কারো অক্ষর পরিচয় ঘটেনি। এমনই চাষারে চোয়ারে মুখ। ছোকরাটি আসতেই মেয়ের দাদা বললে, এই যে আসুন ধীরেন বাবু, মাকে আনলেন না? ছোকরা সে কথায় কোনো জবাব না দিয়ে চোয়ারে ধরনের একজন লোককে দেখিয়ে বললে, ইনি আমার মামা, একে নিয়ে এলাম, নইলে আপনারা তো আমার কথা শুনবেন না। কি কথা? এইবার সেই মামা নিজে এগিয়ে এসে মেয়ের ভাইকে বললে, আপনার সঙ্গে একটা কথা আছে, একটু এদিকে আসুন। মেয়ের ভাই তার সঙ্গে একপাশে গেল। দুজনে কি কথা হলো জানি নে। ভাই ফিরে এসে আমার দিকে চেয়ে বললে, ইনি রানীর মামা শ্বশুর। ইনি বলছেন রানীর গায়ের গহনাগুলো দিতে ওর হাতে। আপনি কি বলেন? এই কথাতে মামা শ্বশুরের সঙ্গী সেই আরেকজন চোয়ার মতো লোক চটে গেল। বললে, উনি কি বলবেন? মেয়ের মামা শ্বশুর আর দেওর নিজে এসে গহনা চাইছেন, উনি এর মধ্যে কি বলবেন? কতকগুলো ছেলে ছোকরা সমস্বরে কি একটা কথা বলতে গেল। আমি ওদের থামিয়ে দিয়ে মামা শ্বশুরকে বললুম, আপনি গহনা এখন চান কেন? মামা শ্বশুর বললে, গহনা বৌমার গা থেকে হারিয়ে যেতে পারে, এমন গোলমাল আর ভিড়ের মধ্যে আমাদের কাছে এখন রেখে দিই, এরপরে আবার দেব। বললুম, না, গহনা আমরা দিতে পারি নে। মামা শ্বশুর মহা রুখে উঠল। দিতে পারেন না? আপনি কে মশাই? আপনার কি অধিকার আছে দেবার না দেবার? আমার বৌমার গহনা আমি নিতে এসেছি, আপনি যে বড়। পেছন থেকে একজন ছোকরা বললে, ও, ভারী বৌমা বৌমা এখন, বড় দরদ দেখাতে এসেছেন বৌমার ওপর। এতদিন কোথায় ছিলেন মশাই? কেশবের অসুখের সময় কোনোদিন তো চুলের টিকিও দেখিনি। মামা শ্বশুর বললে, মুখ সামলে কথা কও বলছি। পেছনে সেই চোয়ার লোকটা আস্তিন গুটিয়ে এগিয়ে এসে বললে, আলবাত আমরা গহনা নিয়ে যাব, আমাদের বউয়ের গহনা আমরা নিয়ে যাব, তাতে কে কি করবে? একটা হৈ হৈ বাঁধবার উপক্রম হয়ে উঠল। মামা শ্বশুরের ও তার সঙ্গীর এই কথায় আমি আমাদের দলের ছোকরাদের থামিয়ে দিয়ে বললুম, আপনাদের গহনা আপনারা নিয়ে যাবেন কি না সে তর্ক আমরা করতে আসিনি, কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের ঘরেরই তো বউ, ছেলে মানুষ, কাঁদছে, এই কি সময় ওর গা থেকে গহনা খুলে নেবার? এখন আমরা তা হতে দিতে পারি নে। মামা শ্বশুর বললে, হতে দিতে পারেন না কি মশাই? আপনি যে বড্ড লম্বা লম্বা কথা বলছেন দেখতে পাই। হতে দিতে হবে, আমরা গহনা নিয়ে যাবই, আপনি কি করবেন? আমার ভয়ানক রাগ হয়ে গেল লোকটার ইত্রামি দেখে। বললুম, আপনারা বলছেন আপনাদের বৌমা, এই বুঝি তার ওপর আপনাদের দরদের পরিচয়? গহনা নিতে এসেছেন এ সময় গা থেকে খুলে। গহনা যদি আমরা না দিই, কি করবেন আপনারা? ওরা 3 জনেই
আস্ফালন করে বলে উঠল, গহনা জোর করে নিয়ে যাব। আপনাদের কি অধিকার আছে গহনা আটকাবার? কে আপনারা? আলবাত গহনা আমরা নিয়ে যাব। এইবার আমাদের ছেলের দল ক্ষেপে উঠল। তারা সবাই রানীকে ঘিরে দাঁড়িয়েছে ততক্ষণ। তারা বললে, কারও সাধ্য নেই। আমরা এখানে থাকতে আমাদের গায়ের মেয়ের গা থেকে কেউ গহনা ছিনিয়ে খুলে নিয়ে যায়। আসুক, কে এগিয়ে আসবে দেখি। একটা তুমুল হইচই ও বিশ্রী কোলাহলের সৃষ্টি হলো। তারপরে সকলেই একসঙ্গে কথা বলতে লাগলো। লোক জমে গেল চারিধারে। সকলেই জিজ্ঞেস করে, ব্যাপারটা কি? ওরাও চিৎকার করে, দেখে নেব কার সাধ্যি। কি হয়েছে মশাই? ব্যাপারটা কি মশাই? আলবাদ নিয়ে যাব। কত জোর গায়ে আছে দেখবে? হা মশাই, থামুন থামুন। ভদ্রলোক না ছোট লোক যে আমার একেবারে। মুখ সামলে, খবরদার। আমাদের বোনের মতো, আমাদের গায়ের মেয়ে। পুলিশ পুলিশ। সবাই মিলে যখন একটা দক্ষ যজ্ঞের সূত্রপাত করে তুলেছে, তখন হঠাৎ আমার চোখ পড়ল রানীর দিকে। সদ্য বিধবা হতভাগিনী বালিকা ভয়ে, বিস্ময়ে, লজ্জায় কেমন যেন বিবর্ণ হয়ে উঠে বড় বড় ভীতিপূর্ণ চোখে যুদ্ধমান দল দুটির দিকে চেয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে। একে তো সে অজপাড়া গায়ের মেয়ে, কলকাতাতে বিয়ের আগে কখনো আসেনি। তার ওপর আজই সে বিধবা হয়েছে। এত বেলা হয়েছে, এক বিন্দু জল নিশ্চয়ই ওর মুখে যায়নি। এদিকে দেওর আর মামা শ্বশুরের এই কাণ্ড কারখানা। একপাল পুরুষ মানুষের মধ্যে আজকার দিনে ওই বালিকা একা। এমন আর একজন মেয়ে মানুষ নেই যে চোখের জল মুছিয়ে দেয়, একটা সহানুভূতির কথা বলে। ওর সেই ছবিটা আমার মনে এলো। ওদের গায়ের পুকুর ঘাটে সেই যে ওকে দেখেছিলুম, সহজ সরল নিশ্চিন্ত জীবনের আনন্দে ভরপুর, লীলাময়ী সুন্দরী কিশোরী। একটা সুকুমার সন্ধ্যামালতী ফুলের লতাকে ছায়াবৃক্ষের শীতল আশ্রয় থেকে জোর করে ছিঁড়ে এনে কাশীমিত্রের ঘাটের চিতার আগুনের আঁচে বসানো হয়েছে। ওর চোখের জল পর্যন্ত শুকিয়ে গিয়েছে সেই আছে। পুলিশের কথা শুনে ভাই বোন দুজনেই ভয় পেয়ে গেল। পাড়া গায়ের লোক, পুলিশ সম্বন্ধে ওদের ধারণা খুব স্পষ্ট নয়। বোন ভয়ে ভয়ে বললে, দাদা, তুমি ঝগড়া করো না ওদের সঙ্গে। গহনা আমি খুলে দিচ্ছি, ওদের দাও। এই ধরো, পুলিশ আসবার আগেই দিয়ে দাও দাদা। দাদা আমায় বললে, দেখুন, আমি বলছি কুটুম্বের সঙ্গে একটা মনান্তর করে কি হবে? রানীও বলছে গহনাগুলো না হয় দিয়েই। বললুম, কক্ষনো না, তা হতে পারে না। পুলিশ আনবে, আনুক না। ওদের সে সাহস হলে তো, তুমি ভয় খেও না। ছেলেরাও বললে, রানী, তুই কিছু ভয় খাস নে, আমরা আছি এখানে। কারো সাধ্য নেই কিছু করে। ওরা 3 জন আর আমরা 11 জন। আমাদের দলের প্রতুল বলে যে ছোকরা আমার বাসায় আমাকে ডাকতে গিয়েছিল, সে বললে, আচ্ছা দাঁড়ান আপনারা সবাই একটু, আমি রজনী ডাক্তারকে ডেকে আনি। তিনি নিকটেই থাকেন, প্রবীণ মানুষ। তিনি রানীর বরের চিকিৎসা করেছিলেন এই অসুখে। তিনি যেরকম পরামর্শ দেন তাই করা যাবে, কি বলেন? মামা শ্বশুর আর তার সঙ্গে কি একটা পরামর্শ করলেন নিজেদের মধ্যে। তারপর ওদের সঙ্গে সেই চোয়াল লোকটা কোথায় চলে গেল। আমাদের দলের একটা ছোকরা বললে, গেল কোথায়? বললুম, যেখানে খুশি যাকগে, চিতার দিকে লক্ষ্য রেখো। রানীকে বসতে বলো ওর দাদার কাছে গিয়ে। রোদে দাঁড়িয়ে আছে কেন? দেওর আর মামা শ্বশুর আমাদের থেকে একটু দূরে বসেছে। কি একটা পরামর্শ আটছে দুজনে, বেশ বুঝতে পারা গেল। রানীর ভাই একবার ভয়ে ভয়ে বললে, থানায় যায়নি তো? আমাদের দলের কেউ কেউ বললে, ওরা নইলে আরো লোক আনতে গিয়েছে, একটা মারামারি না করে দেখছি ছাড়বে না। রানীর দাদা বললে, সেটা কি ভালো হবে? তার চেয়ে দিই না গহনা ওদের হাতে। আমি বুঝিয়ে বললুম, কেন তুমি গহনা দিতে যাবে? এই গহনা ওরা দেয়নি, দিয়েছেন তোমার বাবা। ওদের কোনো অধিকার নেই এতে। রানীর শ্বশুরবাড়ির যেমন গতিক দেখছি, তাতে মনে হয় সেখানে ওর স্থান হবে না। ওই গহনাগুলোই ওর সম্বল। গহনার মধ্যে তো দেখছি এক ছড়া হার আর হাতের চুড়ি কগাছা, আর তো কিছু নেই। তাই বা কেন হাতছাড়া করবে? গুন্ডা আনে, আমরাও পুলিশে খবর দিতে পারি। ওদের ফিরতে দেরি দেখে ভেবেছিলুম ব্যাপারটা আর বোধ হয় গড়ালো না। কিন্তু রানীর অদৃষ্টে সেদিন আরও দুঃখ ছিল। একটু পরে সত্যি ওরা একদল লোক নিয়ে ফিরে এলো। আমাদের দেখিয়ে বললে, এরা কোথা থেকে এসেছে চিনি নে,
উনি আমার বৌদিদি। মা আসতেন শ্মশানে, কিন্তু তিনি বাতের ব্যথায় নড়তে পারেন না। বৌদিদের ভাইয়ের মতলব গহনাগুলো হাতিয়ে নেওয়া, তাই বোধহয় এইসব বন্ধুর দল এসেছে। আবার একটা গোলমাল, তর্ক বিতর্ক, চেঁচামেচি শুরু হলো। তখন গোলমাল শুনে পুলিশ এসে না পড়লে হাতাহাতি পর্যন্ত হতে বাকি থাকতো না। আমাদের দুই দলকেই থানায় যেতে হবে বললে। ইতিমধ্যে দাহকার্য শেষ হয়ে গিয়েছিল। আমরা রানীকে স্নান করিয়ে নিলাম। থানায় গিয়ে ঘণ্টাখানেক আটকে থাকতে হলো। নানা রকম জেরা জবানবন্দি চলল আমাদের ওপর। রানী তো ভয়েই সারা। সে ভাবলে গহনাগুলো খুলে না দেওয়ার অপরাধে পুলিশ এখনই তাকে হাজতে আটকে রাখবে। অপর পক্ষের লোকেরা নিজেদের সাচ্চা প্রতিপন্ন করতে আমাদের ঘাড়ে নানা রকম দোষ চাপালে। এমনকি রানীর সম্বন্ধেও দু একটা এমন কথা বললে যা থানার বাইরে বললে আমাদের ছোকরারা ওদের হাড় গুড়িয়ে দিত। বেলা 3টের সময় থানা থেকে আমাদের ছুটি হলো। রানীকে এখন কোথায় পাঠানো যায়? ওর শ্বশুরবাড়িতে ওকে নিয়ে তোলা আমাদেরকেও সমীচীন মনে করলে না। বিশেষ করে এইমাত্র যখন তার দেওরের সঙ্গে এই কাণ্ডটা ঘটে গেল। আমরা ওর ভাইকে পরামর্শ দিলাম ওকে বাপের বাড়ি নিয়ে যেতে, নইলে একা শ্বশুরবাড়িতে ওকে রেখে গেলে দেওর আর শাশুড়িতে মিলে ওর যা দুর্দশা করবে সে কল্পনা না করাই ভালো। ভাইয়ের কাছে আবার দুজনের যাওয়ার মতো ভাড়া নেই। আমাদের যার কাছে যা ছিল দিয়ে দুজনের দুখানা টিকিট কিনে ওদের শিয়ালদা স্টেশনে ট্রেনে উঠিয়ে দিতে এলাম। শুনলুম ও বিয়ের পর জোরে একবার বাপের বাড়ি গিয়েছিল বরের সঙ্গে নববধূর সাজে। সেই যে এসেছিল আর এই যাচ্ছে। সেই কথা মনে হওয়ার দরুন বা অন্য কিছু জানি নে, যাবার সময় রানী খুব কাঁদতে লাগল। এতক্ষণ ও তেমন কাঁদেনি। সারাদিনে যে ঝড় ওই মেয়েটার ওপর দিয়ে বয়ে গিয়েছে, তারপরে ও যেন একেবারে কান্নায় ভেঙে পড়তে চাইছে। ওর সে কান্না শুনলে বড় কষ্ট হয়। ছেলে মানুষের মতো কান্না। চিনেমাটির সাধের পুতুলটা ভেঙে গেলে ছোট মেয়ে যেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, তেমনি। স্বামীহীনা সদ্য বিধবার কান্নার মতো নয় কান্নাটা। মনে হয় ছেলে মানুষই তো। খেলার ঘরের পুতুল ভাঙার কান্নাটাই শিখে রেখেছে। বড় মেয়ের মতো ট্র্যাজিক কান্না কাঁদতে শেখেনি এখনো। এরপরে রানীর সঙ্গে আমার দেখা হয়নি বা তার খোঁজও রাখিনি। যদি বেঁচে থাকে তার বয়স এখন 26-27। বাপের বাড়িতে ভাইয়ের স্ত্রীর দাসীবৃত্তি করে দুমুষ্টি অন্ন সংস্থান করছে। অকালে বুড়ি হয়ে গিয়েছে, হয়তোবা এতদিন সূচিবায়ী রোগেও ধরেছে। এছাড়া আর তার কি হবে? কিন্তু ওর সেই ছেলেবেলাকার পুকুরঘাটের সেই কুমারী দিনের ছবিটি আমার চিরকাল মনে রয়ে গেল। পুকুরের বাঁধা ঘাটে নামছে, দু আঙুলে ধরে গামছাখানা খেলার ছলে জলে ফেলে দিচ্ছে লীলাময়ী বালিকা। সেই ছবিটা যেন কিছুতেই ভুলতে পারি নে। এখন শুনবেন তৃতীয় গল্প, বর্ষেলের বিড়ম্বনা। বর্ষেল অর্থাৎ বর্ষীয় ছিপ দিয়ে মাছ মারতে যে পটু। এক কথায় ওস্তাদ মৎস্য শিকারী। লাঠি যে চালাতে পটু সে হলো লেঠেল। ছিপ বড়শি বাইতে যে পটু সে হলো বর্ষেল। এই সামান্য ভূমিকার দরকার ছিল এই জন্যে যে অনেকেরই বর্ষেল কথাটির অর্থ জানা নেই হয়তো। প্রসঙ্গক্রমে এ কথাও বলা প্রয়োজন যে যেমন লাঠি হাতে নিয়ে সবাই বেড়ায় কিন্তু সবাই লেঠেল নয়, তেমনি ছিপ দিয়ে মাছ সবাই ধরে কিন্তু তারা বর্ষেল নয়। আমাদের গায়ের রামহরিহর নামজাদা বর্ষেল। আশপাশের 10খানা গায়ের মধ্যে তার নাম বর্ষেল হিসাবে প্রসিদ্ধ। তার ব্যবহার করলাম এজন্যে যে রামহরি বনেদি ব্রাহ্মণ ঘরের সন্তান আমাদের গায়ের। লম্বা চওড়া দশাশই চেহারা, বড় বড় গোঁফ, চোখ বড় বড় ও রাঙা। আমরা ছেলেপুলের দল তাকে যথেষ্ট ভয় করে চলি। বড্ড রাশভারী লোক। আগে অবস্থা খুব ভালো ছিল, এখন বিষয় সম্পত্তির সামান্যই অবশিষ্ট আছে। তারই আয়ে অতি কষ্টে সংসার চলে। রামহরি জীবনে কারো চাকুরি করেননি। এখন তিনি 50 বছরে পদার্পণ করেছেন।
সুতরাং এই বয়সে পরের দাসত্ব আর স্বীকার করবেন না, এটা নিশ্চয়। কিন্তু মাছ ধরা সম্বন্ধে একজন অথরিটি তিনি। বহু লোক এ বিষয়ে তার পরামর্শ নিতে আসে। হ্যাঁ হরমশাই, গাঙে কি চাল করে রাখবো আজ? কিসের চার দিচ্ছ? গোবর আর কেঁচো। নতুন বর্ষার জল, তুষার কুড়ো দাও। তার অভিজ্ঞতা যথেষ্ট বিস্তৃত। কে তার কথার প্রতিবাদ করতে সাহস করবে? হরমশাই জীবনে অনেক আশ্চর্য ধরনের বড় মাছ ধরেছেন। তার মুখে সেসব গল্প শুনলে আহার নিদ্রা ভুলে যেতে হয়। অবশ্যই আমাদের মতো ছেলে মানুষের সঙ্গে সেসব গল্প তিনি কখনো করতেন না। বড় লোকেদের সঙ্গে বসে বলতেন, আমরা বসে শুনতাম। এসব 25 বছর আগেকার কথা বলছি। আগেই বলে রাখি, আমার তখন 12-13 বছর বয়স। আষাঢ় মাস, খুব বর্ষা হয়ে গিয়েছে। মাঠে ডোবায় জল থই থই করছে। হাবুল বললে, মাছ ধরতে যাবি সন্তুদা? জটেমারির খালে বড় বড় বান মাছ আর জিওল মাছ পড়ছে। কে বললে? কাল গোপাল আর নেড়া কাকা এই বড় বড় বান মাছ ধরে এনেছে। তোর বড় ছিপ আছে? আমায় একখানা দিবি? 2খানা মোটে আছে, বাকি 3খানা পুঁটি মাছ ধরা ছিপ। বেলা 3টের পর আমরা 4 জন সমবয়সী বন্ধু জটেমারির খালে কাঠের পুলের নিচে মাছ ধরতে গিয়ে দেখি রামহরি হোর সেখানে তার লম্বা লম্বা ছিপগুলো নিয়ে দস্তুর মতো 4 কাঠি পুঁতে এক মনে গম্ভীর মুখে একা বসে। সন্তু প্রশংসাসূচক বিস্ময় সুরে বললে, রামহরি যেটা মাছ ধরছে। আমি বললাম, কই? ওই দেখ, ওই গাছের নিচে। আমার মাথায় এক দুষ্টু বুদ্ধি জাগল। মস্ত বড় বর্ষেল রামহরি জ্যাঠা দস্তুর মতো 4 কাঠি পুঁতে মাছ ধরতে বসেছেন। যদি মাছ ধরতে হয় তবে ওর আশেপাশে বসে, নয়তো মাছ হবে না। যে যে সাধনায় সিদ্ধ তার শরণাপন্ন না হলে সেই সাধনায় সিদ্ধিলাভ করা যায় না। আমি বললাম, চল রামহরি জ্যাঠার ডাইনে ওই ফাঁকা জায়গাটায় ছিপ ফেলি। হাবুল বললে, উনি যদি বকেন? বকেন তো বকবেন, দেখছিস নে ওর চারে বড় বড় মাছ সব আসতে শুরু করেছে। অমন ওস্তাদ এদেশে নেই। কি দিয়ে চার করতে হয়, কিসে বড় মাছ আসে, উনি যেমন জানেন এমন কেউ জানে না। আমরা পাশে বসবার উদ্যোগ করছি। রামহরি বর্ষেল কিন্তু সেটা তত প্রীতির চক্ষে দেখলেন না। একটা কারণ হচ্ছে, তিনি মাছ জড়ো করবার মশলা ছড়িয়েছেন জলে। এখন অন্য কেউ এসে তার তৈরি জমিতে চাষ করুক, এটা তিনি পছন্দ করলেন না। দ্বিতীয়ত, আমরা চঞ্চল বালক, তার মতো চুপচাপ বসে থাকতে পারবো না, গোলমাল করবই। তাহলে মাছ আসবে না চারে, ভয় পেয়ে ভেসে যাবে। রামহরিহর তুরীয় অবস্থা থেকে নেমে এসে আমাদের দিকে চেয়ে বললেন, এই ওখানে বসবি নাকি? হ্যাঁ জ্যাঠামশাই, আপনার পায়ে পড়ি, কিছু বলবেন না আমাদের? রামহরি বিরক্তপূর্ণ মুখে বললেন, যত আপদ, আর জায়গা পেলি নে? আচ্ছা চুপ করে বস, কেউ কথাটি কইবি নে। কিছুক্ষণ কেটে গেল। প্রায় আধ ঘন্টা ছিপ ফেলেছি আমরা, কিন্তু একটা মাছও ঠোকরায়নি। গোলমাল না করে কথাবার্তা চলছে সমানে। ক্রমে কথাবার্তার সুর চলল। পচা বললে, ওই ক্ষেতটাতে কাকুর হয়েছে, সন্তু যা গোটা চারেক কচি দেখে কাকুর তুলে আন। রামহরি বর্ষেল ওদিক থেকে ধমক দিয়ে বললেন, এই সব কি হচ্ছে? আমরা ধমক খেয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। ইতিমধ্যে হাবুল এবং পচা বাবলা কাটার নিচু বেড়া ডিঙিয়ে অদূরবর্তী কাকুরের ক্ষেতে ঢুকে পড়ল এবং 3টে বড় বড় কাকুর নিয়ে আমাদের কাছে ফিরে এলো। গন্ডগোল বাঁধল কাকুরের ভাগ নিয়ে। আমি বললাম, তোমরা ভাগ বেশি নেবে কেন? সমান ভাগ করো। আমি তোমাদের ছিপ নিয়ে চৌকি না দিলে তোমরা কাকুর আনতে পারতে। পচা বললে, আমি বড়টা তুলেছি, ওটা আমার। জ্যোতিষ নাপিতের ছেলে কেষ্ট বললে, তা কেন, সমান ভাগ হবে। রামহরি আবার ধমক দিয়ে বললেন, ওসব কি হচ্ছে রে? মাছ ধরতে এসেছিস না কাকুর খেতে এসেছিস এখানে? আমি বললাম, মাছ মোটে ঠোকরাচ্ছে না জ্যাঠামশাই। কি করে মাছ ঠোকরাবে? তোমাদের তো মাছ ধরা নয়, মাছ ধরা খেলা। কি জানিস তোরা মাছ ধরার?
সব কটাতে জুটে হুটোপুটি করছিস, আর কাকুর চুরি করছিস পরের ক্ষেত থেকে। মাঝে পড়ে আমারও মাছ হলো না তোদের গোলমালে। নইলে যা চার করেছিলাম, কুড়ো দিয়ে আর পুরনো তেঁতুল। রামহরি হঠাৎ চুপ করে গেলেন। উত্তেজনার মুখে মৎস্য শিকারের গুজ্জ তথ্য প্রকাশ করে ফেলেছিলেন আর একটু হলে। আমি চুপি চুপি বললাম, ওই শুনে রাখ, কুড়ো আর পুরনো তেঁতুল, ওই দিয়ে চার করতে হবে, বুঝলি তো? ভুলে বলে ফেলে দিয়েছেন। হাবুল ছিপ একখানা জল থেকে তুলে বললে, মাছ মোটে ঢোকরাচ্ছে না। রামহরি তাচ্ছিলের সঙ্গে ছিপটার দিকে চেয়ে বললেন, ও কি বহর দিয়েছিস? তোদের সবই হলো ছেলে খেলা, জল মেপে বহর দিতে হয়। আমি আগ্রহের সুরে বললাম, সে কি করে করতে হয় জ্যাঠামশাই? জল মেপে নিস নি? তা তো জানি নে। রামহরি দাঁত খিচিয়ে বললেন, তা জানবে কেন? যেন কাকুর চুরি করতে। ঢিল বেঁধে সুতো জলে ছেড়ে দেখো কতটা ভিজেছে, সেখানে ফাতনা তুলে বাঁধো, তাকে বহর দেওয়া বলে। দেখি। আমি ছিপ তুলে দেখাতে রামহরি বর্ষেল সেদিকে চেয়ে গম্ভীরভাবে বললেন, 2.5 হাত বহর দে। সম্ভ্রমে আমার মন পূর্ণ হয়ে গেল। রামহরি বর্ষেল স্বয়ং আমাদের বহর সম্বন্ধে উপদেশ দিয়েছেন। এইবার মাছ না হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ চুপ করে বসে থাকবার পরে আমাদের মধ্যে আবার গুঞ্জন রব উত্থিত হলো, এবং খুব শিগগির সে গুঞ্জন কলরবে পরিণত হয়ে গেল। এবার গোলমাল বাঁধল ছিপের বহর নিয়ে। প্রত্যেকে প্রত্যেকের দোষ ধরতে ব্যগ্র। পচা বললে, আমায় ছিপ দাও, আমি নিজে বহর দিই। আমি বললাম, তুই কি বুঝিস বহরের? আমায় দে, দিয়ে দিচ্ছি। থাক, তোর আর ওস্তাদি করতে হবে না, ঢের হয়েছে। মুখ সামলে কথা কবি শুনতু, তুই মুখ সামলে। আমাদের সুর তখন পঞ্চমে উঠেছে। রামহরি বললেন, কি বিপদেই পড়েছি এদের নিয়ে। আজ যে আমার চার করাই মাটি হলো দেখছি এদের জ্বালায়। তোরা বাবু অন্য জায়গায় যা, ওঠ ওখান থেকে, বেরো। আমরা তাড়া খেয়ে ছিপ গুটিয়ে সেখান থেকে উঠে আর কিছু দূরে গিয়ে বসলাম। একটা কাশঝোপের আড়াল থাকার দরুন সেখান থেকে রামহরি বর্ষেলকে ভালো করে দেখা যায় না। আরও কিছুক্ষণ কেটে গেল। সামনের ছোট খালে কচুরিপানার দামে নীল ফুল ফুটেছে। বর্ষার জল থই থই করছে খালের কানায় কানায়। ওপারের চরে আরামডাঙ্গা গ্রামের বাঁশ, খেজুর, তালগাছের শীর্ষ বৃষ্টি ধোয়া নীল আকাশের তলায় একটি শ্যামল সরলরেখা রচনা করেছে। দু একটা সাদা বক জলের ধারে পানা শ্যাওলার দামের ওপর চড়ে বেড়াচ্ছে। হঠাৎ একটা অস্পষ্ট চিৎকার শুনে আমরা রামহরি জ্যাঠার দিকে চাইলাম। তিনি দাঁড়িয়ে উঠে একটা বড় ছিপ দুহাতে হ্যাচকা টান মেরে তুললেন। এটুকু আমরা দেখলাম। তারপর তিনি বলে উঠলেন, যা। হাবুল বললে, রামহরি জ্যাঠা মস্ত বড় মাছ বাঁধিয়েছে, চল গিয়ে দেখি। সবাই মিলে তখনই ছুটে গিয়ে শুনলাম প্রকাণ্ড মাছ বেঁধেছিল ওর ছিপে, কিন্তু উনি টান দিতেই ছিপের আগা ভেঙে নিয়ে মাছটা পালিয়েছে। সত্যি দেখি বড় একটা ছিপের আগার দিকটা ভাঙা। ছিপটা হাতে করে বোকার মতো রামহরি দাঁড়িয়ে। আমাদের দেখে বিরক্তির সুরে ঝাঁঝের সঙ্গে তিনি বললেন, তোদের জন্য আজ সব মাটি। না দিলি চারে মাছ আসতে, না দিলি সুস্থ হয়ে মাছ ধরতে। সেই বেলা 3টে থেকে পেছনে লেগেছিস বাপু। মাছ ধরতে আসিস কেন তোরা? কি বুঝিস মাছ ধরার? এ কি ছেলের হাতের পিঠে? এত বড় মাছ খেলে তোদের জ্বালায় তুলতে পারলাম না, সুতো কেটে নিয়ে পালিয়ে গেল। না, আজ আর মাছই ধরবো না। কাল থেকে আমার ত্রিসীমানায় বসতে দেবো না বলে দিচ্ছি। রামহরি জ্যাঠার যত রাগ আমাদের ওপর এসে পড়েছে বুঝলাম। নইলে তার মাছ পালিয়ে গেল সুতো কেটে, তাতে আমাদের অপরাধ কোথায়? হাবুল নিচু সুরে বললে, বারে, উনি পচা সুতো নিয়ে মাছ ধরতে এসেছেন, তাতে আমাদের দোষ বুঝি? আমরা মাছকে শিখিয়ে দিইনি তো। যা হোক, রামহরি জ্যাঠা তো ছিপ গুটিয়ে চলে গেলেন। তারপরেই যে ঘটনাটি ঘটল, আমাদের মতো বালকের জীবনে সেই রূপ ঘটনা আর কখনো ঘটেনি। রামহরি জ্যাঠা চলে যাওয়ার মিনিট 15 পরে হঠাৎ আমার নজর গেল বাঁ দিকের শ্যাওলাদামের ধারে একটা সাদা স্বরের ফাতনা একবার ডুবছে, একবার উঠছে। আমার কথায় হাবুলও সেদিকে চেয়ে দেখলে। ফাতনাটা ক্রমেই যেন ডাঙার দিকে আসতে লাগলো, অথচ খালের স্রোত তো এখন উল্টো দিকে বইছে।
তবে ফাতনা ডাঙার ধারে আসছে কিসের জোরে? হাবুল বললে, তাই তো সন্তুদা, ওটা কি হচ্ছে? হঠাৎ আমি জিনিসটা বুঝতে পারলাম। রামহরি জ্যাঠার সেই ছিপের ফাতনা, বড় মাছ ওর তলায় বড়শিতে বেঁধে আছে। কথাটা যেমন মনে হওয়া, আমার সমস্ত শরীর দিয়ে যেন কিসের ঝাঁজ বেরিয়ে গেল। ততক্ষণ সমস্ত ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। হাবুলকে বললাম, রামহরি জ্যাঠা সেই মাছটা, ও জখম হয়ে এসেছে বলে অবসন্ন হয়ে ডাঙার দিকে আসছে, জলে নামো সবাই। হাবুল বললে, পচা, তুই ছেলে মানুষ আছিস, পরনের কাপড় খুলে ফেল, মাছটাকে কাপড় দিয়ে জাপটে ধরতে হবে। আমি বললাম, ভারী মাছ, খুব সাবধানে তুলবার চেষ্টা করো, জলের তলায় ওর কুমিরের মতো শক্তি। সবাই মিলে জলে নামলাম। ফাতনা ধরে সন্তর্পণে টান দিতেই জলের তলায় প্রকাণ্ড মাছ ঝটপট করে উঠে জল ছিটিয়ে আমাদের সারা গা ভিজিয়ে দিলে। আমাকে তো টেনেই নিয়ে গেল কিছু দূর। হাবুল আমার কোমর জড়িয়ে টেনে রাখলে, বললে, টান দিস নে, সুতো ছিঁড়ে যাবে, মস্ত মাছ, সাবধানে তোল। প্রায় মিনিট 15 ধরে মাছটা জুঝল। যারা কখনো বড় মাছ ছিপে ধরেছে তারাই জানে এ ব্যাপার কি। একবার এমন হলো যে মাছ বুঝি আর থাকে না, চো চো ছুটল বেশি জলের দিকে। তার চেয়েও ভয় ছিল ঘন কচুরিপানার দামের নিচে গিয়ে লুকুলে এ মাছের আর সন্ধান পাওয়া যাবে না। অবশেষে মাছটা ক্রমেই অবসন্ন হয়ে পড়তে লাগলো। মুখে 2.5 ইঞ্চি বড়শি নিয়ে কতক্ষণ পারবে? মাছ অবসন্ন হলে ক্রমশ আপনিই ডাঙার কাছে আসে। পচা সেই সময় কাপড় দিয়ে মাছটা জাপটে ধরল। আমরা সবাই গিয়ে পড়লাম মাছটার ওপরে। টেনে ডাঙায় তুলে দেখি 5.5 আন্দাজ ওজনের রুই মাছ। গ্রামে ঢুকবার পথে রামহরি বর্ষেলের ঘর। তখন সন্ধ্যার অন্ধকার হয়ে এসেছে। রামহরি জ্যাঠা দাওয়ায় বসে তামাক খাচ্ছেন। আমরা হৈ হৈ করে আসছি দেখে তিনি জিজ্ঞেস করলেন, কিরে, মাছ পেলি নাকি? আমাদের উদ্দেশ্য ছিল তাই, রামহরি জ্যাঠার নাকের সামনে দিয়ে বড় মাছটা নিয়ে যাব। দাওয়া থেকে নেমে এসে রামহরি বললেন, এত বড় মাছটা তোরা কোন ছিপে ধরলি? তোদের সঙ্গে তো বড় ছিপ ছিল না। আমি বললাম, হরকৌলা বড়শির একখানা ছিপ আছে, এই যে। রামহরি হাজার হোক ওস্তাদ বর্ষেল তো, আশ্চর্য হয়ে বললেন, মাছটার নিতান্তই তাহলে মরণ ছিল। হরকৌলা বড়শিতে 5 সের রুই মাছ ওঠে, এ কখনো সম্ভব নয়। তোদেরও ছেলে খেলা করতে গিয়ে এত বড় মাছটা জুটে গেল অমনি অমনি, নইলে ও মাছ হরকৌলা ছিপে ডাঙায় ওঠানো তোদের সাধ্যই ছিল। ওই যে বললাম, মাছটার কপালে নিতান্তই মৃত্যু ছিল আজ। বাড়ি ফিরে রামহরি জ্যাঠার বাড়ি আমরা 1.5 সের কাটা মাছ আর মুড়োটা পাঠিয়ে দিলাম।